দেখো, আমরা এখন দেখব তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানের গতি। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা এই যে চিত্রটি আমরা এখানে দেখিয়েছি, এখানে সুষম তড়িৎ ক্ষেত্রটাকে বোঝানো হয়েছে। এখানে এটা একটা ধনাত্মক তড়িতাহিত পাত, এটা একটা ঋণাত্মক তড়িতাহিত পাত নেওয়া হয়েছে। তার মাঝের এই অংশটুকু কোনো পরাবৈদ্যুতিক পদার্থ আছে, আমরা এখানে বায়ু আছে ধরে নিচ্ছি। অর্থাৎ এখানে শূন্য বা বায়ু মাধ্যম রেখে দুটো সমান পজিটিভ এবং নেগেটিভ তড়িতাহিত দুটি পাত রাখা হয়েছে এবং এর মধ্যবর্তী অঞ্চলটি সুষম তড়িৎ ক্ষেত্র হিসেবে আমরা মনে করলাম। এখন দেখো, একটা ঋণাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের অভিলম্ব বরাবর প্রবেশ করিয়েছি। তড়িৎ ক্ষেত্রটা এই চিত্র অনুযায়ী যখন আমরা দেখাবো, তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে? সবসময় ধনাত্মক তড়িতাহিত পাত থেকে ঋণাত্মক তড়িতাহিত পাতের দিকে তড়িৎ ক্ষেত্রটা আছে, এটা আমরা মনে করি। তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর কাজ করছে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এই আধানটি তড়িৎ ক্ষেত্রের অভিলম্বে গতিশীল অবস্থায় আছে। এবং লক্ষ্য করে দেখো, একটা ঋণাত্মক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের অভিলম্বে এইভাবে প্রবেশ করাই, তাহলে আধানটা প্রকৃতপক্ষে এ বি পথে না গিয়ে এ সি পথের দিকে চলে যায়। তার কারণ ঋণাত্মক তড়িতাহিত পাত কণাটি ধনাত্মক তড়িতাহিত পাতের দ্বারা আকর্ষিত হবে এবং ঋণাত্মক তড়িতাহিত পাতের দ্বারা বিকর্ষিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা মনে করছি যে এ বিন্দু থেকে কণাটিকে সরাসরি এ বি পথে দিয়ে দেওয়া হয়েছে এবং এর গতিবেগ নেওয়া হয়েছে ভি, এবং এ বি এই যে দূরত্বটা, এ বি দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এবং আধানটা যখন সি বিন্দুতে পৌঁছেছে তখন টি সময় অতিক্রম করেছে। তাহলে বিসি এই দূরত্বটা হচ্ছে ধরে নিলাম ওয়াই, অর্থাৎ আধানটা সিতে পৌঁছাতে টি সময় নিয়েছে। আধানটা সিতে পৌঁছাতে টি সময় নিয়েছে। আরেকবার শুনে নাও, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অভিলম্বে একটি নেগেটিভ আধানকে লম্বভাবে তড়িৎ ক্ষেত্রের অভিলম্বে প্রবেশ করানো হয়েছে। আধানটি ভি গতিবেগে চলেছে এবং আধানটি এ বির পরিবর্তে শেষ টি সময়ে সি বিন্দুতে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে যদি পৌঁছায় তাহলে এ বি থেকে আধানটির বিচ্যুতি হয়েছে ওয়াই দূরত্ব পর্যন্ত। এখানে অভিকর্ষের প্রভাবকে উপেক্ষা করা হয়েছে। এখানে দেখো, তাহলে বি থেকে সি পর্যন্ত দূরত্বটা হলো এখানে ওয়াই। এবারে লক্ষ্য করে দেখো, টি সময়ে আধানটি সি বিন্দুতে গেছে, তাহলে আধানটি এ বি পর্যন্ত যদি যায় সোজাসুজি, অর্থাৎ এ বি সরলরেখা বরাবর সে গেছে বি পর্যন্ত, তাহলে টি সময়ে যদি যায় তাহলে দেখো আমরা পাবো এক্স ইকুয়াল টু ভি। এক্স ইকুয়াল টু এখানে পাওয়া যাচ্ছে ভিটি। ঠিক আছে, এবং আধানের উপর তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের পরিমাণ হলো, অর্থাৎ এফ ইকুয়াল টু হলো কিউ ই। আধানের পরিমাণ হলো কিউ এবং ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আধানের উপরে তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত বল হচ্ছে কিউ ই। আধানের ভর যদি এম হয়, অর্থাৎ আধানের ভর এম, অতএব আধানের ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম ইকুয়াল টু হলো কিউ ই বাই এম। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো এখানে আমরা কি কি পেলাম। সেটা হচ্ছে আধানের উপরে প্রযুক্ত বলের পরিমাণ এফ ইকুয়াল টু কিউ ই, এবং আধানের ভর যেহেতু আমরা এখানে এম ধরে নিয়েছি, তাই অ্যাক্সেলারেশন বা ত্বরণের পরিমাণ হবে এফ বাই এম ইকুয়াল টু হলো কিউ ই বাই এম। এবি সরলরেখা বরাবর আধানের উপরে কোনো বল কাজ করে না। লক্ষ্য করে দেখো, এবি সরলরেখা বরাবর আধানের উপর কোনো বল কাজ করে না, কিন্তু এবি সরলরেখার অভিলম্ব বরাবর আধানের উপরে বল প্রযুক্ত হয়। তাহলে এবি সরলরেখার অভিলম্ব বরাবর যে বল প্রযুক্ত হয় তার জন্যই কিন্তু এই ত্বরণটা সৃষ্টি হয়েছে।
লক্ষ্য করে দেখো এবি ইকুয়াল টু ভিটি করেছি, এক্স ইকুয়াল টু ভিটি। এই পথে কোনো ত্বরণ নেই, অর্থাৎ এবি বরাবর আধানের উপরে কোনো বল প্রযুক্ত হয় না, সেই জন্য এবি বরাবর আধানের উপরে বল শূন্য। অতএব এস ইকুয়াল টু ভিটি সমীকরণ আমরা এখানে প্রয়োগ করেছি, তাহলে এক্স ইকুয়াল টু এখানে পাওয়া যাচ্ছে ভিটি। এবারে আধানটা বিসি বরাবর ওয়াই পর্যন্ত গেছে, ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ এবি সরলরেখার অভিলম্ব বরাবর আধানটা টি সময়ে ওয়াই দূরত্ব অতিক্রম করেছে। লক্ষ্য করে দেখো ওয়াই এর দিকে অর্থাৎ এবি সরলরেখার অভিলম্বের দিকে আধানের কোনো প্রাথমিক গতিবেগ নেই, অর্থাৎ আমরা সমীকরণ ব্যবহার করব ওয়াই ইকুয়াল টু, দেখো যে সমীকরণ হওয়ার কথা ছিল সেটা হলো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সমীকরণ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো এবির অভিলম্ব বরাবর আধানের কোনো প্রাথমিক গতিবেগ ছিল না, আর কারণ আধানটাকে সরাসরি এবি বরাবর পাঠানো হয়েছে, বিসি বরাবর আধানটিকে পাঠানো হয়নি, অর্থাৎ এবির অভিলম্ব দিকে আধানের কোনো প্রাথমিক গতিবেগ নেই। অতএব আমরা এখানে সমীকরণটাকে আবার লিখব। লক্ষ্য করে দেখো y ইকুয়াল টু আমরা পাবো অনলি হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু হলো হাফ, এর জায়গায় এখানে লেখো কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ টি সময়ে এবি সরলরেখার অভিলম্বে আধানটির বিচ্যুতির পরিমাণ y, অতএব y ইকুয়াল টু কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। টি স্কোয়ার এখান থেকে পেলাম। আরেকটা বিষয় যেটা আমরা একটু আগে দেখলাম, x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ভিটি। এই টি সময়ে আধানটি প্রকৃতপক্ষে সরলরেখা বরাবর গেলে তার বি বিন্দুতে পৌঁছাতো, অর্থাৎ সি বিন্দু থেকে এবি সরলরেখার উপরে বি হচ্ছে একটি অভিক্ষেপ বিন্দু, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টি ইকুয়াল টু হলো এক্স বাই ভি, টি ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স বাই ভি। অতএব ওয়াই ইকুয়াল টু আমরা এখানে লিখব কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ারের জায়গায় লেখো এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে। টি স্কোয়ারের জায়গায় লেখো এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। অতএব সমীকরণটা হলো y ইকুয়াল টু কিউ ই বাই 2m ভি স্কোয়ার, এখান থেকে নিয়ে নিলাম, এটা হলো এক্স স্কোয়ার, ঠিক আছে। আমরা যখন এই তড়িৎ ক্ষেত্রটা নিয়েছি তখন আধানটা তড়িৎ ক্ষেত্র আধানকে ভি গতিবেগে ছাড়া হয়েছিল, আধানের ভর m, এগুলো সব ধ্রুব রাশি। অতএব এই সমীকরণটা থেকে আমরা একটা কনক্লুশন পেলাম y ভ্যারিজ অফ এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে যে x এবং y অক্ষ বরাবর আধানটির বরাবর সরণ হচ্ছে এবং আহিত কণার গতিপথ হচ্ছে একটি অধিবৃত্ত। x অক্ষ এবং y অক্ষ বরাবর আধানের সরণ হচ্ছে এবং এর জন্য এর গতিপথটা হচ্ছে একটি অধিবৃত্ত। এখানে আরেকটি জিনিস আমাদের দেখিয়ে নিতে হবে, সেটা ধরো এই যে চিত্রটা দেওয়া হয়েছে এটা ঋণাত্মক আধান, এখানে যদি আমরা কিউ এর জায়গায় একটা ইলেকট্রনকে প্রবেশ করাই তাহলে সেখানে আমরা ই লিখবো, y ইকুয়াল টু হচ্ছে ই বড় ই বাই 2mv স্কয়ার ইনটু এক্স স্কয়ার। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাবো যদি আমরা একটা ইলেকট্রনকে এখানে প্রবেশ করাই। লক্ষণীয় বিষয় হলো যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি ঋণাত্মক আধানের পরিবর্তে একটা ধনাত্মক আধানকে প্রবেশ করাই তাহলে চিত্রটা উল্টো দিকে যাবে। দেখো কিভাবে হবে, যদি আমরা একটা ধনাত্মক আধানকে এখানে প্রবেশ করাই তাহলে এবি সরলরেখা হলো এইটা, ঠিক আছে, আধানটা এইভাবে চলে যাবে, ঠিক আছে। এটা যদি প্লাস আধান হয় তাহলে এই দিকে আমরা ওয়াই রাশিমালাটা পাবো, এইটা বি বিন্দু, এইটাকে সি বিন্দু নিলাম, এই হচ্ছে আধানের গতিপথটা তখন পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন গণনায় লিখবো তখন আমাদের কি ধরনের আধান দেওয়া হয়েছে,
অর্থাৎ ধনাত্মক আধান দেওয়া হলো নাকি ঋণাত্মক আধান দেওয়া হলো উল্লেখ করতে হবে এবং চিত্রটা সেই অনুযায়ী আমাদের অঙ্কন করতে হবে। যদি আমরা ধনাত্মক আধান আঁকি তাহলে এই চিত্রটা দিতে হবে, আর যদি আমরা ঋণাত্মক আধান নিই তাহলে আগের চিত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে বুঝতে পেরেছো নিশ্চয়ই। অর্থাৎ আধানটা যদি ধনাত্মক হয় তাহলে ঋণাত্মকের দিকে বেঁকে যাবে, আর যদি ঋণাত্মক হয় তাহলে ধনাত্মকের দিকে বেঁকে যাবে। এইভাবে আমাদের এখান থেকে দেখা যাবে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের অবিলম্বে যদি একটি আহিত কণাকে ছাড়া হয় তাহলে কণাটির গতিপথ একটি অধিবৃত্ত হয়। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্রের অবিলম্বে যদি না ছেড়ে তড়িৎ ক্ষেত্র বরাবর দেওয়া হয় তাহলে আধান সরলরৈখিক পথে চলে যাবে। এরপরে আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের মধ্যে সরল দোলকের পর্যায়কালের পরিবর্তন। তড়িৎ ক্ষেত্রের মধ্যে সরল দোলকের পর্যায়কালের পরিবর্তন লক্ষ্য করে দেখো। আমরা এই রকমের একটা সুষম তড়িৎ ক্ষেত্র অঙ্কন করছি, এই রকমের একটা সুষম তড়িৎ ক্ষেত্র অঙ্কন করছি। এই তড়িৎ ক্ষেত্রে এই দিকটা প্লাস আর এই পাথটিকে নেগেটিভ করছি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র উপর থেকে নিচে অর্থাৎ এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে। আমরা অলরেডি বলেছি যে দুটি সমান্তরাল পাত একটি ধনাত্মক একটি ঋণাত্মক তড়িৎ আদানে আহিত করে রাখা হলে তার মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র সবসময় ধনাত্মক তড়িতাহিত পাত থেকে ঋণাত্মক তড়িতাহিত পাতের দিকে ক্রিয়া করে। তাহলে এক্ষেত্রে আমরা এর ভিতরে যদি আমরা একটা সরল দোলককে রাখি, সরল দোলককে যদি আমরা এখানে রাখি তাহলে সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে ধরো এল এবং এর ওজন নিচের দিকে কাজ করছে mg এবং এখানে কাজ করছে কিউ ই পরিমাণ আধান, কারণ এই দোলক পিণ্ডটির মধ্যে কিউ আধানটা দেয়া হয়েছে। সরল দোলক পিণ্ডটির মধ্যে কিউ আধানটা এখানে দেয়া হয়েছে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো এই সরল দোলকের মধ্যে সাধারণভাবে আমরা যখন একটা সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করি তখন সরল দোলকের মধ্যে নিম্নমুখী mg পরিমাণ বলটা কাজ করে। কিন্তু এখানে আমরা দেখছি আরো একটি অতিরিক্ত বল আধানটার উপরে কাজ করেছে, অর্থাৎ সরল দোলক পিণ্ডটির উপর কাজ করেছে, সেটা হচ্ছে mg এবং তার সঙ্গে প্লাস কিউই। এটা অতিরিক্ত পরিমাণ বল নিচের দিকে কাজ করে। আমরা অলরেডি বিষয়টাকে আগেও বলেছি, যখনই কোনো তড়িৎ বল কোনো বস্তুর উপরে কাজ করবে তখন সেটা অন্যান্য বলগুলি কি আছে আমাদের দেখতে হবে এবং সেই বলের সঙ্গে এই বলেরও ভেক্টর যোগফল নির্ণয় করতে হবে। যে একটা বস্তুর উপরে যে কোনো পরিমাণ বলই প্রয়োগ করুক না কেন, সেটা তড়িৎ বল হতে পারে, কোনো যান্ত্রিক মেকানিক্যাল বল হতে পারে, বাইরে থেকে প্রযুক্ত বল হতে পারে, অভিকর্ষজনিত বল হতে পারে, যে কোনো প্রকার বল হোক না কেন, একাধিক বল যদি একটা বস্তুর উপরে কাজ করে তাহলে বলের প্রকৃতি ছাড়া, অর্থাৎ আমরা বলের প্রকৃতি দেখব না, যখন আমরা বলগুলি লব্ধি নির্ণয় করব সকল প্রকার বলের লব্ধি এখান থেকে নির্ণয় করব। তাহলে দেখো সরল দোলকের দোলক পিণ্ডটার উপরে মোট প্রযুক্ত বলের পরিমাণটা হচ্ছে F equal to mg প্লাস কিউই। তাহলে আধানটির অর্থাৎ দোলকটির ত্বরণ হবে F equal to F by m equal to হলো g প্লাস QE by m, g প্লাস QE by m। অতএব T ইকুয়াল টু হলো, এখানে লক্ষ্য করে দেখো 2 পাই। দেখো যদি কেবলমাত্র অভিকর্ষজ ত্বরণটাই থাকতো অর্থাৎ বস্তুর ওজন কাজ করতো তাহলে এক্ষেত্রে বলের পর্যায়কালের পরিমাণ হতো L বাই G আমরা জানি, কিন্তু এখন এই L বাই G এর পরিবর্তে এটা হবে L বাই F ইকুয়াল টু 2 পাই root over of L by G plus QE by M। আমাদের বইতে যে গাণিতিক সমস্যাগুলি দেওয়া আছে তার মধ্যে এই ধরনের কিছু সমস্যা আছে,
তো সেইগুলোতে মানে ই এবং এম বা কিউ ইত্যাদির মানগুলি বসিয়ে সেখান থেকে পর্যায়কাল কত হলো, পর্যায়কালের পরিবর্তন কত হলো, শতাংশগতভাবে পর্যায়কালের পরিবর্তন কত হয়, অর্থাৎ কত শতাংশ পর্যায়কাল কমে গেল বা কত শতাংশ পর্যায়কাল বেড়ে গেল, সেইগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। আবার সরাসরি একটা সমীকরণও নির্ণয় করতে হয়, যে সমীকরণটা থেকে সেই সমীকরণটা আমাদের প্রমাণ করতে দেবে। অতএব এই সমীকরণগুলো এখান থেকে আমাদের দেখে রাখ কিভাবে আমরা পরপর যাচ্ছি। অর্থাৎ কোনো একটা গণনা করবার সময় আমরা অলরেডি বারবার বলেছি যে যখনই কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হয় তখন আর কি বল, অর্থাৎ অভিকর্ষজনিত বল এখানে এমজিটা কাজ করছে, আর কি বল বস্তু অর্থাৎ পেন্ডুলামটার উপরে প্রয়োগ করছে সেটা দেখে আমরা তার লব্ধি নির্ণয় করেছি এবং সেখান থেকে ত্বরণ নির্ণয় করেছি এবং পর্যায়কালের সমীকরণ যা ছিল তার মধ্যে আমরা বসিয়েছি। তাহলে সরাসরি সমীকরণটা এখান থেকে পাওয়া গেল। এক্ষেত্রে দেখো জি এর সঙ্গে যদি বেড়ে যায় তাহলে হর বেড়ে গেল, অতএব কি হলো, তাহলে পর্যায়কালের পরিমাণটা কমে গেল। আর পর্যায়কাল পরিমাণ কমে যাওয়া মানে পেন্ডুলামটা দ্রুত গতির সঙ্গে দ্রুত চলবে অর্থাৎ কাঁপবে বেশি, অর্থাৎ দ্রুত চলবে, পর্যায়কালের পরিমাণটা কমে যাবে। ধরো 2 সেকেন্ডের জায়গায় 1.9 সেকেন্ড হয়ে গেল, এইরকম ভাবে পর্যায়কালটা হবে। দ্বিতীয়টা দেখো ঠিক একই রকমের, আমরা যদি এই রকমের একটা তড়িৎ ক্ষেত্র নিই, এই দিকটা আমরা প্লাস নিলাম, এই দিকটা মাইনাস নিলাম, স্বাভাবিকভাবেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এইদিকে যাবে। এইখানে যদি একটা সরল দোলককে আমরা রাখি তাহলে তার ওজনটা কাজ করবে নিচের দিকে এমজি, আর এই দিকে তার উপরে কাজ করবে কিউই। এখানে কিউটা ধনাত্মক আধান নেওয়া হচ্ছে, কিউটা ধনাত্মক আধান নেওয়া হয়েছে, এল দৈর্ঘ্যের পেন্ডুলামটাকে এইরকম ভাবে নেওয়া হলো। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো সরল দোলকটার ক্ষেত্রে এর উপরে লব্ধি বলের পরিমাণ যেটা দাঁড়াবে F = mg - QE, mg - QE। কোনো কারণে যদি কিউ এর মানটা এত বেশি হয় যে mg এর তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে সরল দোলকটির আর কোনো পর্যায়কাল পাওয়া যাবে না, সেক্ষেত্রে সরল দোলকের এই সুতোর দৈর্ঘ্যটা টান অবস্থায় থাকে না। অতএব ত্বরণের পরিমাণ F = একই রকম ভাবে F/m লেখো = G - QE/m। ঠিক আছে, তাহলে এইটা দেখো, তাহলে এক্ষেত্রে একই রকম ভাবে পর্যায়কালের সমীকরণটাকে লেখো T = দেখো 2π L/G সমীকরণ হবার কথা। আমরা অলরেডি জানি যে সরল দোলকের পর্যায়কালের পরিমাণ তোমরা সরল দোলক অধ্যায়ে দেখেছো L/G হবার কথা। এখন এখানে যেটা হবে সেটা L/F, অতএব আমরা এখান থেকে লিখতে পারি G - QE/m। তাহলে এইভাবে দেখো এখান থেকে লক্ষ্য করে দেখো হরটা অলরেডি কমে গেল, তাই এখান থেকে পর্যায়কালের পরিমাণটা বেড়ে গেল, তাহলে সরল দোলকের পর্যায়কাল এই ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে এইভাবে আমরা সরল দোলককে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে তার উপরে প্রযুক্ত বলগুলিকে লক্ষ্য করে পর্যায়কালের পরিমাণ কিভাবে পরিবর্তিত হয়, বাড়বে নাকি কমবে নাকি কত শতাংশের পরিবর্তন হবে, সেই বিষয়টা আমাদের এখান থেকে লক্ষ্য করতে হবে। আর একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটার প্লাস মাইনাসটা উপর নিচের দিকে চেঞ্জ করে একবার এইটা ধরো T2 করা হলো, আগের যেটা করেছিলাম সেটা T1 করা হলো, T1/T2 অনুপাত করে দেখা যেতে পারে যে কতটা T1 এবং T2 এর মধ্যে পার্থক্য ধরা পড়লো। এইভাবে নানান প্রবলেম, নানান সমস্যার মানে গাণিতিক সমীকরণ পড়তে পারে, সেইগুলো আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে। এখানে আরেকটা বিষয় দেখাবো,
এদিকে দেখো, তাহলে এক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে এইদিকে এমজিটা কাজ করলো, আর এই দিক বরাবর এটা যদি কিউ আধান দেওয়া হয় তাহলে এদিকে কাজ করবে কিউ ই পরিমাণ বল। লক্ষ্য করে দেখো, এমজি এবং কিউ ই এখানে পরস্পরের অভিলম্ব বরাবর কাজ করে। এমজি এবং কিউ ই পরস্পরের অভিলম্ব বরাবর কাজ করে। তাহলে এক্ষেত্রে আমরা বলেছি বলের লব্ধি নির্ণয় করতে হবে। তাহলে বলের লব্ধির পরিমাণ হলো এফ। দেখো কিউ এবং এমজি পরস্পর অভিলম্ব, অতএব এফ এর মানটা এখান থেকে হবে এফ ইকুয়াল টু রুট অফ এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ই স্কোয়ার। ঠিক আছে, অতএব ত্বরণ এফ ইকুয়াল টু এফ বাই এম ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার। এখানে এই এমটা স্কোয়ার করে রুটের মধ্যে নেওয়া হয়েছে এবং নেবার পরে তারপরে দেখো এখানে এম স্কোয়ার তলা এম স্কোয়ার কেটে যাবে, ইউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার ফর্মুলাটা এখান থেকে পাওয়া গেল। অতএব পর্যায়কালের পরিমাণ টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই এফ। আমরা সাধারণভাবে জি লিখি, এখানে এল বাই এফ লিখবো। আপ দেখো ফার্দার এখানে আবার একটা রুট হবে, যেহেতু এই অংশটা রুট আছে, অতএব জি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেলাম। তাহলে পর্যায়কাল বিভিন্ন অবস্থায় যখন গাণিতিক সমস্যাগুলি থাকে তখন পর্যায়কাল নির্ণয় করার সময়, অর্থাৎ সরল দোলকের পর্যায়কাল যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে নির্ণয় করতে হবে তখন তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে আছে এবং ওজন এবং কিউই এমজি এবং কিউই গুলো কোন দিকে কাজ করছে দেখে আমাদের পর্যায়কালগুলিকে নির্ণয় করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমজি সর্বদাই নিচের দিকে কাজ করবে, এটা অভিকর্ষজনিত বল ওজনের কারণে হয়, এবং কিউই পরিমাণটা কখনো তড়িৎ ক্ষেত্র বরাবর ওজনের দিকে কাজ করবে, কখনো তড়িৎ ক্ষেত্র বরাবর ওজনের উল্টো দিকে কাজ করবে, কখনো তড়িৎ ক্ষেত্র ওজনের সঙ্গে লম্বভাবে কাজ করবে বা অন্য কোনো দিকে কাজ করতে পারে। সবসময় লম্বভাবে কাজ করবে, সবসময় একই সরলরেখা বরাবর থাকবে এরকম নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ এর দিকটা আমাদের দেখতে হবে। কিউ ই এবং এমজির মধ্যে আমাদের লব্ধি নির্ণয় করতে হবে। এই লব্ধিটা নির্ণয় করবার পর যখন আমরা লব্ধি নির্ণয় করব তারপরে সেখান থেকে ত্বরণ নির্ণয় করব। এল বাই এফ রুট করে নিলেই তাহলে আমাদের পর্যায়কালের পরিমাণটা নির্ণয় করা যাবে এবং বায়ুতে যে পর্যায়কাল হয়েছিল সেখান থেকে কতটা পরিমাণ পরিবর্তন হলো সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারব। এরপরে দেখো, আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এখন মনে করো আর ব্যাসার্ধের একটি গোলক, এর মধ্যে কিউ আধান দেওয়া হলো। আর ব্যাসার্ধের একটা গোলক নেওয়া হলো, এরকম একটা আর ব্যাসার্ধের গোলক নেওয়া হলো, ঠিক আছে। এর মধ্যে কিউ পরিমাণ আধান দেয়া, প্লাস ধরে নিলাম কিউ পরিমাণ আধান এর মধ্যে দেয়া হলো, ঠিক আছে। আর ব্যাসার্ধের একটা গোলক নেওয়া হলো এবং তার মধ্যে কিউ আধান দেয়া হলো এবং এই গোলকটিকে কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে রাখা হলো। এই গোলকটিকে কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে রাখা হলো। এর ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে আর, ঠিক আছে। এর ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে আর এবং এই গোলকের একদম উপরিস্থিত একটি বিন্দু নেওয়া হলো পি, তাহলে এই দূরত্বটাও হলো আর, ঠিক আছে। এবার দেখো পি বিন্দুতে যদি আমরা একটি একক ধনাত্মক আধান আছে বলে মনে করি, তার উপর যে বলটি কাজ করবে সেটাই হচ্ছে তাহলে ক্ষেত্র প্রাবল্য। তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ, পি বিন্দুতে যে আমরা প্রাবল্য নির্ণয় করব
সেই প্রাবল্যের পরিমাণটা দেখো E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই কে আর স্কোয়ার। ঠিক আছে, 1/4πε0 কিউ বাই কে আর স্কোয়ার। এবারে দেখো বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় গোলকের সমস্ত আধানটাকে আমরা এখানে গোলকের কেন্দ্রে আছে বলে মনে করছি। ফলে গোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব আর। লক্ষ্য করে দেখো আমরা একটু আগেই বলেছিলাম যে গোলকের পৃষ্ঠতলের মধ্যে কিউ আধান দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন গণনা করব তখন সমগ্র আধানটি গোলকের কেন্দ্রের মধ্যে আছে বলে মনে করা যায়। ফলে গোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, অতএব পি বিন্দুতে প্রাবল্যের পরিমাণটা এসআই পদ্ধতিতে আমরা যখন নেব তখন 1/4πε0 কিউ বাই কে আর স্কোয়ার এখান থেকে পাওয়া গেল। এখন দেখো এই গোলকটির মধ্যে আধানের তলমাত্রিক ঘনত্ব নিলাম সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব নিলাম সিগমা। তাহলে সিগমার মান কত? সিগমা ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কিউ বাই 4πr স্কোয়ার। অতএব কিউ ইকুয়াল টু পাচ্ছি 4πr স্কোয়ার সিগমা। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গায় লিখেছি 4πr স্কোয়ার সিগমা। এবারে দেখো সমীকরণটা আমরা এখানে ই ইকুয়াল টু বসাচ্ছি 1/4πε0, কিউ যেটা বসিয়েছিলাম সেখানে লিখছি 4πr স্কোয়ার সিগমা বাই এখানে লিখলাম কে আর স্কোয়ার। লক্ষ্য করে দেখো কিউ এর পরিবর্তে তলমাত্রিক ঘনত্বের সাপেক্ষে যেটা পাওয়া গেছিল সেইটা আমরা এখানে লিখেছি। স্বাভাবিকভাবেই এখান থেকে 4π চলে যাবে, আর স্কোয়ার এখান থেকে কাটবে। অতএব ই ইকুয়াল টু আমরা পেলাম সিগমা বাই কে ε0, সিগমা বাই এসআই পদ্ধতিতে পাওয়া গেল সিগমা বাই কে ε0। সিজিএস পদ্ধতিতে নিলে আমরা কি পাবো? ই ইকুয়াল টু কিউ বাই কে আর স্কোয়ার, কিউ এর জায়গায় আমরা এখানে লিখবো 4πr স্কোয়ার সিগমা বাই কে আর স্কোয়ার, আর স্কোয়ার গুলো এখান থেকে পাওয়া গেল। অতএব 4π সিগমা বাই কে, এই সমীকরণটা এখান থেকে পাওয়া গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় লক্ষ্য করে দেখো এর মধ্যে এই যে রাশিমালাটা পেয়েছি, ওই যে রাশিমালাটা পেয়েছি, এখানে কিন্তু ব্যাসার্ধের কোনো জায়গা নেই, অর্থাৎ ব্যাসার্ধটা এখানে লেখা নেই। সুতরাং উপরিউক্ত সমীকরণ কেবলমাত্র গোলীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রেই এটা আমরা প্রয়োগ করতে পারবো। তাই এটা বলা যায় যে কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানটা হচ্ছে 1/kε0, অর্থাৎ 1/kε0 ইনটু সিগমা। অর্থাৎ আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে 1/kε0 গণিত ওই বিন্দুর নিকটবর্তী স্থানে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলে এই যে সমীকরণটা, এটাকে বলা হচ্ছে কুলম্বের উপপাদ্য। ঠিক আছে, অর্থাৎ এই যে ই ইকুয়াল টু সিগমা বাই কে ε0 এর রাশিমানটা হচ্ছে কেমন, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে 1/kε0 ইন্টু ওই বিন্দুকে যুক্ত করে আধানের তলমাত্রিক ঘনত্বের পরিমাণ, আধানের ওই স্থানে আধানের তলমাত্রিক ঘনত্বের পরিমাণ। এটার ক্ষেত্রেও তাই, ই ইকুয়াল টু 4πk ইন্টু আধানের তলমাত্রিক ঘনত্বের পরিমাণ। তাহলে এক্ষেত্রে এই যে সমীকরণটা ই ইকুয়াল টু সিগমা বাই কে ε0, ই ইকুয়াল টু 4π সিগমা বাই কে, এটা সিজিএস পদ্ধতি, এটা এসআই পদ্ধতি। এক্ষেত্রে এই দুটো হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কুলম্বের উপপাদ্য। ঠিক আছে।